স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র, পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় সেগুলো শিরোনাম একে একে জানিয়ে দিতে এবং একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে অতিথিরা সংযুক্ত হন, আমরা তাদেরকে প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি এবং তারা ঘটনার গভীরে আমাদেরকে নিয়ে যাওয়ারও চেষ্টা করেন। সেই ধারাবাহিকতায় আজ আমার সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক লোটন একরাম। লোটন একরাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সময়টা দেওয়ার জন্য। এবং আমরা আয়োজন শুরু করার আগে একটু ধারণা পেয়েছি যে কী কী বিষয় নিয়ে আজকে আসলে কথা বলতে চাই। তবে আমরা আজকে জানালে একটা বড় অংশ জুড়ে আন্তর্জাতিক অঙ্গনের ভিতরে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে ফলাফলটা দেয়া হবে, যেটা স্মরণকালের বলা হচ্ছে ঐতিহাসিকভাবে সবচাইতে টান উত্তেজনাকর মুহূর্ত তারা অতিক্রম করছে, কাজেই সেটারই একটু আলাপ করার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধিরাও থাকবেন আশা করি সেখান থেকে। এবং বলে রাখি দর্শক, আয়োজনের পুরোটা সময় জুড়ে আপনারাও আছেন এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন অতিথিরা বিভিন্ন পর্যায়ে এবং আমরাও তাদেরকে নানা বিষয়ে আলাপ করার চেষ্টা করব, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ABM মোশাররফ হোসেন, তাকে আমরা পেয়ে যাব। এবং এই মুহূর্তে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, তিনি আমাদের সঙ্গে আছেন এবং নিশ্চয়ই এই আলাপের ফাঁকে ফাঁকে আরও অনেকে যুক্ত হবেন। আমি একটু লোটন একটা আপনার মতামতটা নিয়ে আলাপ করতে চাই। প্রথমত হচ্ছে শাপলা চত্বরের ঘটনা 2013 সালে যখন 5ই মে ঘটনাটা ঘটে, সারা রাত কি হয়েছিল না হয়েছিল সে তথ্য আমরা জানিনি। টেলিভিশন সম্প্রচার বন্ধ হয়েছে এবং হঠাৎ করে সব কিছু অন্ধকার করে একটা ছোট্ট সময় পার হলো, এরপর আবারও আলো ফিরল, তখন দেখলাম আমরা মাঠ ফাঁকা। আপনি আসলে গণমাধ্যম কর্মী হিসেবে কি কি তথ্য সংগ্রহ করতে পেরেছিলেন, তারপর না হয় এখানে আসবো। ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং ৭১ টেলিভিশন দর্শকদেরকে। আসলে ওই যে ঘটনাটা, এটা একটি আপনার মানে ওই সময়টায় আমরা যারা গণমাধ্যম কাজ করেছিলাম তখন আমরা ওই রাত সারা রাত কিন্তু আমরা যারা মিডিয়াতে কাজ করি সারা রাত আমরা কিন্তু এই নিউজটা আমরা মনিটর করেছি, কি হচ্ছে সেখানে, অন্ধকার, সেই যে মৃত্যু, সাংবাদিকেরও অনেক আহত হয়েছে, সেই যে বিভীষিকাময় একটা জায়গায় পরিণত হয়েছিল সেখানে। ওই সময়টায় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে যেভাবে তৎকালীন যে আপনার আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে সেখানে সমাবেশে হামলা চালিয়েছিল, গুলি চালিয়েছিল, গ্রেনেড, বোমা, নানানভাবে এখানে অতর্কিত হামলা চালিয়ে আহত নিহতের সংখ্যাটা তখন তাৎক্ষণিকভাবে বলা যায়নি কত হবে। তো অনেকেই বিশেষ করে দলগুলোর পক্ষ থেকে, হেফাজতের পক্ষ থেকে কিন্তু অনেক বেশি সহস্রাধিক দাবি করেছিল তখন তারা, এটা সরকার পক্ষ থেকে সেটা প্রত্যাখ্যান করা হয়েছিল। তো পরবর্তীতে দীর্ঘদিন পর যে আপনার এখন যে অনুসন্ধান বা তদন্তের পর যেটা 32 জনের মৃত্যুর খবর, মারা যাওয়ার খবরটা, হত্যার খবরটা যে তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা নিশ্চিত করলো, এটা একটা যদি বস্তুনিষ্ঠ হয়ে থাকে এটা খুবই ইতিবাচক, যে প্রকৃত মৃত্যুর সংখ্যাটা অবশেষে জাতি জানতে পারলো। সেখানে কিন্তু একটা ধোঁয়াশা ছিল এখানে কতজন মারা গিয়েছে, তো সেই ধোঁয়াশাটা অবশেষে কাটার পথে। এবং আমরা আশা করব এই তদন্তটা সঠিকভাবে যেন হয় এবং বস্তুনিষ্ঠ যাতে হয়, একই সঙ্গে বিচার প্রক্রিয়াটাও যাতে সুষ্ঠু এবং আপনার নিরপেক্ষভাবে হয়। এখানে আরেকটা জিনিস হলো অর্থ যোগানদাতাদের খুঁজতেছে তদন্ত কমিটি। অর্থ যোগানদাতা এখানে একটা বড় ভূমিকা রেখেছে। আমি এই অর্থ যোগানদাতাদের ভূমিকাটা নিয়ে আলাদা করে আপনার কাছে আসবো, তার আগে ঘটনাটা নিয়ে আর একটু শাহ ইফতেখার তারিক আপনার কাছে আসতে চাই। আমন্ত্রণ আপনাকে এবং ABM মোশাররফ আপনাকেও আমন্ত্রণ। শাহ ইফতেখার তারিক একটু বলবেন ওই রাতে আসলে আপনারা, বিশেষ করে আপনার পর্যবেক্ষণ কিছু, আপনি আসলে এখানে ছিলেন কিনা বা আপনার কাছের কেউ সেখানে ছিলেন কিনা, এবং আপনাদের কাছ থেকে আপনারা যে তথ্যগুলো জেনেছেন নিজেদের পর্যবেক্ষণ দিয়ে এবং চিফ প্রসিকিউটরের কাছ থেকে আজকে আমরা যেটা জানতে পারলাম, দুটোর মধ্যে মিলটা পাচ্ছেন কিনা ঠিকঠাক, নাকি সংখ্যাটা আরও বেশি বলে আপনারা মনে করেন? আপনাকে, যারা আলোচনায় যুক্ত রয়েছেন সেই সমস্ত বিজ্ঞ আলোচকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন সেই রাতের কথা মনে পড়লে এখনো গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি তখন একটি পত্রিকার, ওই সময়ে সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হিসেবে আমার অফিস ছিল পুরানা পল্টনে।
জি। আমি সারাদিন এই ঘটনা প্রবাহের দিকে নজর রাখছিলাম, আমার সাংবাদিক যারা ছিলেন তারা নজর রাখছিলেন। আহ, তো পুরো ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে। জি। যখন সন্ধ্যার পর থেকে যখন একটা আভাস আমরা বিভিন্ন সোর্স থেকে পাচ্ছিলাম যে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে, তখন বিভিন্ন সূত্র মারফত এই সংবাদটুকু আমরা ওখানে যারা আয়োজক ছিলেন তাদের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলাম যে এমন আয়োজন চলছে। তো যাই হোক, তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে শুধু একটা দিক খোলা রেখে যেভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে এবং সমস্ত সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, যে লাইভ টেলিকাস্ট হচ্ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বন্ধ করে যেভাবে মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না এমন ঘটনা আমার চোখের সামনে আমি এর আগে দেখিনি। আপনারা বিষয়টা অনুধাবন করতে পারবেন যে যেহেতু চতুর্দিকে বন্ধ, বড় বড় উঁচু উঁচু দালান, সেই জায়গায় যখন দুই পাশ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নৃশংসভাবে হামলা চালালো, তখন সেখানে একটা নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এখন 32 জনের নাম এসেছে, আমি যতটুকু দেখলাম তাতে বলা হয়েছে যে এটা চূড়ান্ত নয়, এটা আরো বাকি রয়েছে, আরো অনেকগুলো পয়েন্ট বাকি আছে, যেমন যাত্রাবাড়ি, ওদিকে নারায়ণগঞ্জের কথা বলা হচ্ছে, ঢাকার বাইরে আরো বিভিন্ন জায়গা আছে, সেগুলো হিসেবেও বাকি আছে। জি জি, সেগুলো বাকি রয়েছে। তো এটা একটা ভালো উদ্যোগ, তবে একটু আমরা দ্বিধান্বিত এই জন্য যে অনেকে বিভিন্ন এই সমস্ত বিচারগুলো আদৌ হবে কিনা এই নিয়ে সংশয় প্রকাশ করতে দেখছি। আমরা সেই সংশয়ে থাকতে চাই না, আমরা আশাবাদী হতে চাই যে বর্তমান সরকার আসলে কোনো সমঝোতার মধ্যে না গিয়ে এটার প্রকৃত বিচার যেন হয় সেই দিকটি তারা চূড়ান্ত করবেন, এটা আমরা প্রত্যাশা করি এবং আশা করি যে দেশের প্রতিটা মানুষ এটা প্রত্যাশা করেন। আমি নিশ্চয়ই সময় থাকলে আলাপে ফিরবো। আমি একটু এবিএম মোশাররফ হোসেন একটু শেষ একটি বাক্য বলা প্রয়োজন মনে করছি, কিন্তু যে কারণে এই 5ই মে হয়েছিল এবং 5ই মের এই নৃশংস ঘটনা ঘটেছিল, সেই মূল উপাদানগুলো কিন্তু এখনো সমাজে বিদ্যমান। আমি পরবর্তী সময়ে এলে সেই বিষয়গুলো আপনি মূল উপাদানটা একটু বলে দেন, কারণ আমি অন্য টপিকে যাবো আর কি। জি, দেখুন, আপনি এখানে কিন্তু শাহবাগের বিপরীতে এটা হয়েছিল। শাহবাগ যে কথা নিয়ে শাহবাগ এসেছিল, আসলে সেই কথার আড়ালে তাদের আরেকটা এজেন্ডা ছিল। একটা নির্দিষ্ট গোষ্ঠী এদেশের ধর্মপ্রাণ মানুষকে, এদেশের মানুষের বোধ বিশ্বাসকে চরমভাবে আঘাত দিচ্ছিল। সেই আঘাতের প্রতিবাদেই কিন্তু হেফাজত রাস্তায় নেমেছিল, দেশের ধর্মপ্রাণ মানুষ রাস্তায় নেমেছিল। কিন্তু এখনো এত কিছু ঘটে গেল, এই অতি সম্প্রতি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই প্রেতাত্মারা আবার নতুন ভাবে সেই উস্কানি দিয়ে যাচ্ছে। এদেরকে যদি রোধ করা না যায় তাহলে আবারও এরকম ঘটনা ঘটবে, আবারও কি আমরা এরকম নৃশংস ঘটনার মুখোমুখি হব? এই প্রশ্নটি আমার রয়ে গেল। এই প্রশ্নটাই যদি সরাসরি এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে আনি, মানে বলা হচ্ছে যেই সময় আসলে 2013 সালের 5ই মে ঘটনাটা ঘটলো, সেটা একটা কঠিন সময় ছিল এই অর্থে যে তার ঠিক মাসখানেক আগে রানা প্লাজার যে ভবন ধসের ঘটনা ঘটে, একটা রেস্কিউ চলছে, অন্যদিকে গণজাগরণ মঞ্চের মতো ঘটনা ঘটছে, অন্যদিকে আবার এই 5ই মের ঘটনা ঘটলো। একটা কঠিন সময়ের মধ্যে দেশ ছিল এবং বিচারের জায়গায় নানা রকমের বাধাও তৈরি করা হয়েছে, তথ্যগত বিভ্রাট তৈরি করা হয়েছে, এটা আমরা শুনতে পাচ্ছিলাম। বিএনপি আসলে তাদের জায়গা থেকে প্রতিবাদের ভাষাটা কতটা জারি রেখেছিল এবং যে সমস্ত কাঠামোগুলো তখন ছিল, শায়েখ তারিক বললেন সেটা এখনো নাকি বলবৎ আছে, আপনার সেটা মনে হয় কিনা, থাকলে আসলে বিএনপি কিভাবে এটা ভাবছে? আসলে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং 71 টিভির দর্শক শ্রোতা। আসলে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে নারকীয় ঘটনা ঘটেছিল, আমার স্পষ্ট মনে আছে, আমি ওই দিন রাত্র 8টা পর্যন্ত আমি পল্টনে ছিলাম। আচ্ছা, এরপর আমরা এমন ভাবে সাউন্ড গ্রেনেড হামলা হচ্ছিল এবং নানাভাবে বিচ্ছিন্নভাবে যে গোলাগুলি হচ্ছিল, এরপর আমরা আমি ব্যক্তিগতভাবে ওখান থেকে চলে এসেছিলাম। পরবর্তীতে আমরা শুনেছিলাম যে রাত্রে যেভাবে ক্র্যাকডাউন হয়েছে, মানুষ মারা গেছে, রক্তাক্ত হয়েছে, মতিঝিল একটা রণক্ষেত্রে তৈরি হয়েছে। এটা আসলে কোনোভাবে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা এটা আশা করতে পারি না। যে কোনো মানুষের একটা প্রতিবাদ করার তো অধিকার আছে।
আমি যদি কোথাও অসঙ্গতি দেখি, আমি কোথাও যদি অনিয়ম দেখি, বৈষম্য দেখি অথবা রাষ্ট্রের নিপীড়ন দেখি, তার বিরুদ্ধে আমার রুখে দাঁড়াবার তো আমার সংবিধান আমাকে সেই অধিকারটা দিয়েছে। কিন্তু আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের আমলে এই অধিকারটাকে সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়েছে। আপনি দেখবেন একদিকে সরকারি পৃষ্ঠপোষকতায় কাউকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে যারা তাদের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করছিল তাদের উপর কি নিষ্ঠুর নির্যাতন সেদিন করা হয়েছিল। এবং আপনি দেখবেন যে আমার স্পষ্ট মনে আছে ওই দিন সারাদিন পল্টনে আমরা থাকার কারণে আমরা দেখেছি যে মানুষের মধ্যে কি একটা স্বতঃস্ফূর্ততা, এবং আমরা মতিঝিল, শাপলা চত্বর আমরা ঘুরে দেখিয়েছি। এবং সবচেয়ে ওই দিন আমার কাছে যে জিনিসটা মনে হয়েছিল যে ঢাকার মানুষ মনে হয় সারাদিন রাজপথে নেমে এসেছিল, যার যা সঙ্গতি ছিল তা দিয়ে কিন্তু সেই দিন মানুষের পাশে দেয়, কেউ পানি দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, কেউ অর্থ দিচ্ছে, এরকম একটা পরিবেশ কিন্তু আমরা সেদিন দেখেছিলাম। কিন্তু সন্ধ্যার পর থেকে ঘটনা কিন্তু একটা চরম একটা বিবর্ষতার দিকে চলে যাচ্ছিল, কারণ সরকারের পৃষ্ঠপোষকতায় বা সরকারের নির্দেশে যেভাবে আমার মনে হয় ঠিক আছে, আপনার আসলে সেই স্মৃতিচারণ আসলে ভয়ঙ্কর, এটা আসলে করতে গেলে অনেক দীর্ঘ সময় যাবে। যদি আপনি আমাকে একটু বলতেন সেই সময় যে ঘটনাগুলোর ব্যাকগ্রাউন্ড যা যা ছিল সেই ইনগ্রিডিয়েন্টস গুলো এখনো রয়েছে, যেটা সাহিত্য তারিক বললেন, এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা চলে গেছে, মানে এই ব্যাপারটা আসলে এটা যদি শাক যদি স্পষ্টভাবে বলতেন যে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন জায়গায়, একটু পরিষ্কার করবেন সাহিত্য তারিক তাহলে? আমি একটু তাকে বলুক, তারপর আমি আর একটু জবাবটা দেই। জি জি। যেমন দেখুন, আমাদের মোশাররফ হোসেন ভাই চমৎকার বলেছেন। ওই সময় দেখেন এক শ্রেণীর তথাকথিত কোট আনকোট নাস্তিক, যারা নিজেদেরকে নাস্তিক হিসাবে প্রকাশ করে, তারা একেবারে সরাসরি আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে নিয়ে অশ্লীল ভাষায়, ন্যাক্কারজনক ভাষায় তারা যখন একের পর এক ওই সময় পোস্টগুলি দিচ্ছিল, মানুষের ভিতরে ক্ষোভের দাবানল জ্বলে উঠেছিল। সেইটাকে সরকার সেটাকে নিবৃত্ত না করে বরং উল্টো যারা এই প্রতিবাদের জন্য রাস্তায় নামলো তাদের বিরুদ্ধে সে খড়গহস্ত হলো। তো এখনো আপনি লক্ষ্য করেছেন, আমি অতি সম্প্রতি দেখছি হঠাৎ করে এটা এই মাসখানেক যাবত এটা মানে আবার নতুন করে শুরু হয়েছে, আবারও ব্যাপকভাবে শুরু হয়েছে। এই যে শুরু হচ্ছে, মানে ধর্মীয় যে কটূক্তি সেগুলো ভার্চুয়ালি বেড়েছে, এটা ইঙ্গিত দিচ্ছেন নাকি অপতথ্য গুজব? এটা বেড়েছে এবং শুধু তাই না, আপনি ওই যে শাহবাগের পেছনে যারা ছিল তাদেরকে তো আমরা চিনি যে সরকারের পৃষ্ঠপোষকতায় সেটা হয়েছিল, কিন্তু আরেকটা পৃষ্ঠপোষক ছিল বাম ঘরানার একটা বিশেষ গোষ্ঠী, সেই জিনিসটাকে ইন্ধন দিয়েছিল, এখনো তারা সেটাকে ইন্ধন দিচ্ছে, এখনো মানুষের মানে আমার মনে হয় এবিএম মোশাররফ হোসেন বড়ুয়া সংসদ সদস্য আপনি বুঝতে পেরেছেন। জি না, আসলে দেখেন আমাদের বাংলাদেশে সবসময় তো আমাদের ধর্মের বিরুদ্ধে অথবা ইসলামের বিরুদ্ধে একটা গোষ্ঠী আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং মানে কেউ বাংলাদেশটাকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য নানা কৌশল অবলম্বন করে, এবং তারা বুঝাতে চাচ্ছে, যেমন শেখ হাসিনা এই দীর্ঘদিন ক্ষমতা থাকার অন্যতম একটা কারণ ছিল, কিন্তু উনি বহির্বিশ্ব অথবা যারা প্রভাবশালী রাষ্ট্র তাদেরকে বুঝাচ্ছিলেন যে উনি ছাড়া এই জঙ্গলিদেরকে অথবা যারা ইসলামী মিলিট্যান্ট ওনাদের ভাষায় এদেরকে দমন করা সম্ভব না। কিন্তু আমরা দেখেন বাংলাদেশ একটা ধর্মপ্রাণ মুসলিম রাষ্ট্র, এখানে একটা চমৎকার ধর্মীয় সম্প্রীতি রয়েছে, এখানে যে যার ধর্ম পালন করে এই নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো বাধা নাই, কোনো আক্রোশ নাই। কিন্তু আমরা দেখেছি খুব পরিকল্পিতভাবে এই যে ধর্মীয় বিভাজনটা তৈরি করা হয়। একদম, আমি এই যে ধর্মীয় বিভাজন তৈরি করা হয় এই পর্যন্ত একটু থামে, আমি বিরতি থেকে এসে এখান থেকে আবার শুরু করবো। এবিএম মোশাররফ হোসেন মাননীয় সংসদ সদস্য আপনি বলছিলেন এবং আপনাকে থামিয়েছিলাম, ধর্মের ভিত্তিতে বিভাজন এই পর্যন্ত বলছিলেন। জি না, এখন আমরা দেখেছি বিগত বিশেষ করে আওয়ামী লীগের 15 বছর শাসনে যে এটা ধর্মীয় বিভাজন খুব পরিকল্পিত করা হয়েছে, এবং তারা বাংলাদেশ এবং বহির্বিশ্বে এই মেসেজটা দিতে চেয়েছিল যে আওয়ামী লীগ ছাড়া বা এই যে বাংলাদেশটা একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এই ধরনের একটা প্রচারণা তৎপরতা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কিন্তু সেই সময় ছিল, এবং যার কারণে আমরা দেখেছি যে নানা সময় নানা জায়গায় হঠাৎ জঙ্গি নাটকের মঞ্চায়ন, কিছু লোকদেরকে ধরে এনে তাদের টুপি দাড়ি বড় বড় পাঞ্জাবি তাদেরকে হত্যা করা, এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছিলাম। এখন কতটুকু সেগুলি তারা জঙ্গলি ছিল, কতটুকু তারা উগ্রবাদের সাথে জড়িত ছিল, এগুলি কিন্তু তদন্ত সাপেক্ষের ব্যাপার। আমার মনে হয় এখন একটা নির্বাচিত সরকার এসেছে, এই জায়গাগুলি কাজ করার কিন্তু আমাদের যথেষ্ট সুযোগ আছে। যেমনি ভাবে আজকে আপনি বললেন যে শাপলা চত্বরে হত্যার আজকে যে তদন্ত হচ্ছে, আমি মনে করি এই তদন্তগুলি আমাদের জাতি হিসাবে
করে আমাদের কিন্তু যে কোনো বিশ্বাস সুস্পষ্ট ধারণা আমাদের থাকা উচিত। কারণ আপনি দেখেন শাপলা চত্বর নিয়ে কিন্তু ক্ষমতাসীন যখন তারা ছিলেন নানা ধরনের কিন্তু তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, কিন্তু আজকেই আপনি হ্যাঁ, এই সংবাদ এটা একটা মানে ইতিবাচক দিক বটে যে সরকারের বয়স এখনো 3 মাস হয়নি, কিন্তু তার মধ্যে আসলে এত বড় কেস সেন্সিটিভ বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে। নোটো, একটা আপনি কিছু জানতে চাইবেন? ধন্যবাদ। এটা মানে এত বড় একটি মর্মান্তিক মানে আপনার নৃশংস যে হত্যাকাণ্ডের ঘটনা যেটা ঘটলো সারা জাতি যেখানে ধিক্কার দিচ্ছিল, সেই আওয়ামী লীগের সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে কিন্তু হেফাজত ইসলাম একটা সুসম্পর্ক কিন্তু গড়ে তুলেছিল। এবং সেখানে মানে আপনার একজন মন্ত্রী যেন হাসান মাহমুদ সাহেব, তিনি কিন্তু একটা সমন্বয়কারীর ভূমিকা পালন করতে আমরা দেখেছি। এই যে তারপর এই যে এমনকি আপনার এই যে আপনার তখন ওই হেফাজত ইসলামের যে শীর্ষ নেতা মাওলানা শফি সাহেব হেলিকপ্টারে এসে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করেছিল। এই যে মানে পরবর্তীতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের সাথে সুসম্পর্ক গড়ে তোলার মানে কারণটা কি, আমি ভাইয়ের কাছে এটা জানতে চাচ্ছি। একটু হ্যাঁ, সাহেব থেকে যদি একটু ব্যাখ্যা দিতেন। জি, আমি সংক্ষেপে এই জিনিসটা একটু আমি দূর থেকে যা পর্যবেক্ষণ করেছি এবং আমার যা অভিমত সেটা বলতে পারি। সেটা হচ্ছে যে এই যে সুসম্পর্কের যে বিষয়টি বলছেন, এটা স্বতঃস্ফূর্ত ছিল বলে আমি মনে করি না। এটাও অনেকটা চাপের মুখে ছিল। এটা না করলে তখন আরো বড় ধরনের সংকট এবং সমস্যায় দেশের যারা যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো পড়তো। অতএব অনেক সময় ডাকাতি করার সময় বলে যে একটু হাসি দাও, অনেকটা ওই রকম আর কি। তো আমি চাপে হয়তো আঘাত হতে পারে, কিন্তু চাপে কি উপাধি দেয়া যায়? তখন তো দেখলাম যে উপাধি কিন্তু হেফাজতের দেন না। উপাধি যিনি দিয়েছিলেন তিনি কিন্তু সেই এলাকার, এবং তিনি মানসিক, এটা হেফাজত আনুষ্ঠানিকভাবে দেয় নাই, তিনি সেখানে এটা দিয়েছেন। এই বিষয়ে হেফাজত ভালো বলতে পারবে। তবে আমরা দূর থেকে যেটা পর্যবেক্ষণ করেছি তাতে এটা পুরো হেফাজতকে দায়ী করা যায় না। এমনকি খোদ আহমদ শফি সাহেব তিনি কিন্তু বিষণ্ণ ছিলেন এবং তিনি অত্যন্ত, ওনার বডি ল্যাঙ্গুয়েজ সেখানে প্রকাশ পাচ্ছিল যে তিনি অনিচ্ছা সত্ত্বে সেখানে উপস্থিত ছিলেন। আমি এবি মোশাররফ হোসেন ভাই যে চমৎকার কথা বলেছেন সেই কথার সাথে একটা কথা যোগ করতে চাই। আজকে হয়তো আওয়ামী লীগ নাই ক্ষমতায়, কিন্তু আওয়ামী লীগকে যারা এই কাজগুলো করিয়েছে সেই শক্তি কিন্তু দেশে আছে, সেই শক্তি দেশে সক্রিয় আছে। কারণ আমাদের দেশে এই ধর্মীয় বিভাজন তৈরির মাধ্যমে বা এই জাতীয় উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পার্শ্ববর্তী অনেক দেশের রাজনৈতিক সুবিধা হয়, এবং সেই রাজনৈতিক সুবিধার জন্য তারা বাংলাদেশে এগুলোকে ইনপুট দেয়। তো এটা ওই সময় আমরা দেখেছি বিভিন্ন এজেন্সিজ তারা সর্প হইয়া দংশন করে, ওজা হইয়া ঝাড়ে, এটা কিন্তু একেবারে সর্বজনবিদিত ছিল। আজকে কিন্তু সেই শক্তিগুলো এখনো পর্যন্ত বহাল তবিয়তেই আছে। অতএব বর্তমান সরকারকে এই বিষয়গুলোকে শুরুতেই যদি তারা কঠোর হস্তে বিষয়গুলোকে দমন না করেন এবং কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে এটা কিন্তু খেসারত আবার এই সরকারকেও একদম। এবং আপনাকে বলে রাখি, আমরা ঠিক এই ঘন্টা 3 আগে রাত 10টার শো যখন করেছিলাম, পুরো 32 মিনিট ধরে আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, এবং তখন আসলে এগুলো আমাদের অতিথিরাও বারবার স্মরণ করিয়ে দিচ্ছিলেন। নিশ্চয়ই সামনে হয়তো আরো এগোবে তদন্ত। আমরা আপাতত এখানে থামি। আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টা আসলে সরাসরি আমাদের সাথে সম্পর্কিত, আমাদের মানে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে স্বাধীন যে তথ্য, সেই তথ্য আসলে সবার জন্যই সেই স্বাধীনতা প্রয়োজন, যে কারণে আমরা বলি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আমি একটু মাননীয় সংসদ সদস্য আপনার কাছে আসতে চাই এই অর্থে যে আমরা প্রত্যেক বছরই আসলে এই দিনটা আসলেই কেবল সাংবাদিকদের সংকট নিয়ে কথা বলি এবং দুইটা জায়গায় গিয়ে আটকে যাই। প্রথমত, গণমাধ্যম কর্মীদের যে চাকরির স্থায়িত্ব কিংবা যে বেতন কাঠামো, সেটা একেবারেই মানবেতর পর্যায়ে, বিশেষ করে যারা সম্প্রচার মাধ্যমে আছে অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়াতে আছে। আর দ্বিতীয় যে সংকটটা থাকে সেটা হচ্ছে তথ্যের প্রচার, অর্থাৎ এখন হয়তো অপতথ্য একটা জোয়ার চলছে, সেটা নিয়ে একটু পরে আসছি, কিন্তু সেই তথ্য প্রকাশ করার ক্ষেত্রেও বাধা দেওয়া হয়। হেফাজতের দিনে তো আমরা বলছিলাম যে সেদিন রাতে তো সব চ্যানেলের লাইভ ডিভাইস অফ করতে হলো, ব্ল্যাক আউট করা হলো। মানে কোথায় আসলে মুক্ত গণমাধ্যম? আমরা আসলে কোন প্রেক্ষাপটে আছি? তন্ত্র চাই। আমরা যদি বাংলাদেশকে একটা সার্বজনীন রাষ্ট্র ব্যবস্থার দিকে নিয়ে যেতে চাই, তাহলে আপনাকে তো অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা দিতে হবে এবং তাদের আর্থিক নিশ্চয়তাটাও আমাদের দিতে হবে। কিন্তু দেখেন, বাংলাদেশের মিডিয়াগুলি, বিশেষ করে সরকারি মিডিয়ার প্রতি তো মানুষের ওই ধরনের কিন্তু একটা আস্থা নাই। এটা
নানা কারণে এই জিনিসটা বাংলাদেশে তৈরি হয়েছে। কারণ মানুষ মনে করে যে সরকারি মিডিয়াটা অর্থাৎ সরকারের গুণকীর্তন করে, এটা এই ধরনের একটা কিন্তু পারসেপশন মানুষের মধ্যে আছে। যার কারণে মানুষ কিন্তু বেসরকারি অথবা প্রাইভেট যেই মিডিয়াগুলি আছে তার উপরে কিন্তু মানুষকে বেশি ডিপেন্ড করতে হয়। কিন্তু আপনি যে কথাটি আপনি নিজেই আপনার উপস্থাপনায় বলেছেন, কিন্তু এটা অনেকটা এই মিডিয়া কর্মী যারা অথবা যারা আমাদের গণমাধ্যমের লোক, তারা কিন্তু অনেকটা ওই কর্তার ইচ্ছার মতো তাদেরকে চলতে হয়। এখানে তাদের একদম। স্বাধীনতা বলেন, তাদের আর্থিক সচ্ছলতা বলেন, এই ক্ষেত্রে তারা কিন্তু টোটালি মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল হতে হয়। এখন আমাদের মতো বাংলাদেশের মতো জায়গায়, যেমন আপনারাই বলেন, অনেকে আমরা অনেক সময় দেখেছি অনেক যারা মালিক কর্তৃপক্ষ আছে তারা চ্যানেল বন্ধ করে দেয়। তো চ্যানেল বন্ধ করে দিলে আপনি দেখেন যে মিনিমাম, আমি যতদূর জানি, কারণ আমি মিডিয়াতে তো যাই আপনাদের এইসব প্রোগ্রামগুলিতে, একটা মিডিয়াতে মিনিমাম 400-500 লোক কাজ করে। তাদের ফ্যামিলি আছে, তাদের সন্তান সন্ততি আছে, তাদের সামাজিক একটা স্ট্যাটাস নিয়ে চলতে হয়। হঠাৎ যদি তারা চাকরিচ্যুত হয়, সেক্ষেত্রে তাদের উপর একটা কিন্তু অমানিসার মতো একটা অন্ধকার নেমে আসে। সুতরাং এই সংকটগুলি বাংলাদেশে আছে, এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এখন হলো কতটুকু আমরা স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে এবং রাষ্ট্রীয় যে নীতি আছে, যে নিয়ম আছে, যেমন আপনাদের পে স্কেল দরকার, আপনাদের চাকরির নিশ্চয়তা দরকার। তারপর আমি আরেকটা সংকট জানি যে আপনাদের মধ্যে হয়তো আপনাদের নানা সময় কিন্তু অনেকটা চেঞ্জ হয়, যে আপনি আজকে এই চ্যানেলে আছেন, কালকে অনেক জায়গায় চলে যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে তারা খালি হাতে চলে যেতে হয়। তাদেরকে যে ওই যে প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি, হ্যাঁ গ্র্যাচুইটি, এগুলি কিন্তু অনেক ক্ষেত্রে দেওয়া হয় না, আমি যতটুকু জানি আপনাদের সাথে আলোচনা। এই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে দুর্বলতা আছে, এটা আমি অস্বীকার করি না। এখন আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে অথবা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছে, তাদেরকেও নতুন ভাবে চিন্তা করতে হবে এইভাবে কিভাবে এখানে নিরাপত্তাটা আমরা নিশ্চিত করতে পারি। যদি সবাই মিলে এইসব জায়গায় আমরা একটু কাজ করি, তাহলে হয়তো মিডিয়া কর্মী বা মিডিয়ার যারা ব্যক্তিত্ব আছে তারা হয়তো অনেকটা স্বস্তিতে থাকতে পারে। এখন পর্যন্ত আসলে তথ্যমন্ত্রীর বক্তব্য আশাবাদ জাগাচ্ছে, কিন্তু আপনি যেহেতু নিজেই বিভিন্ন টকশোতে আসেন এবং একই সঙ্গে পার্লামেন্টেও থাকেন, আশা করি সংকটগুলো আপনি সেখানে তুলে ধরবেন, কিছুটা হলেও পরিস্থিতি বদলাবে। আমি একটা বিষয় একটু সাহেব থেকে তারিখ আপনার কাছে আসতে চাই। আপনাকে তো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করাচ্ছি, কিন্তু আপনার আরো অনেকগুলো পরিচয় আছে, তার ভিতরে আপনি নিজে সাংবাদিক ছিলেন এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। একটা সময় যখন জার্নালিজম করতেন, সেই সময় প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটের মধ্যে একটা বড় পার্থক্য হলো ডিজিটাল প্ল্যাটফর্ম। কারণ এখন আমরা দেখেছি অনেকে আসলে একটু ভিউ বাণিজ্যের জন্য একটু চটকদার শিরোনাম দিয়ে সেটা যতটুকু পারা যায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, যেটা নিয়ে খোদ সাংবাদিক নেতারাই বলেছেন যে ঠিক এই মুহূর্তে দায়িত্ববোধ জাগানোটাই হচ্ছে সবচাইতে জরুরি। কিন্তু সে দায়িত্ববোধ কিভাবে জাগবে যদি আমরা সাংবাদিক এবং সাংবাদিক না, এই দুটোকে আলাদা করতে না পারি? দুটোই তো আসলে গণমাধ্যমের মধ্যে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। এটা একটা বড় মাথা ব্যথা কিনা? একেবারেই ঠিক জায়গায় আপনি ঠিক জায়গাটি চিহ্নিত করেছেন। তবে আমি বিশেষভাবে বলবো যে সরকারকে এই বিষয়ে খুব অত্যন্ত জোরালো পদক্ষেপ নেওয়া দরকার, এবং এটাকে মালিকদের উপর চাপিয়ে দেওয়া, মালিকদের ইচ্ছার উপরে চাপিয়ে দেওয়ার বিষয় না। কেননা সরকার না হয় সাফার করবে, কিভাবে সাফার করবে? যখন মালিকের ইচ্ছে অনুযায়ী বা পক্ষপাত দুষ্ট সংবাদ মাধ্যমগুলো প্রচার করতে থাকে, তখন জনগণের আস্থা উঠে যায়। তখনই বিকল্প গণমাধ্যম আস্থায় নিয়ে নেয় মানুষ, আর তখনই দুষ্ট লোকেরা ওই বিকল্প গণমাধ্যমে যেটা সরকারের জন্য বিপজ্জনক এমন তথ্য নিয়ে আসে যেটা যাচাই করার সুযোগ জনগণের থাকে না। তখন দিন শেষে সাফার করে কিন্তু সরকারি দল। অতএব সরকারি দলকেই এই মুহূর্তে, যেহেতু তারা নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ করার কথা বলছেন, সবার আগে বাংলাদেশের কথা বলছেন, সবার আগে বাংলাদেশকে যদি তারা বিনির্মাণ করতে চান, তাহলে সংবাদ মাধ্যমকে গুরুত্ব দেওয়াটা তাদের প্রায়োরিটি লিস্টে থাকতে হবে। এবং সেটা সংবাদ মাধ্যমের যারা অংশীজন তাদেরকে সাথে নিয়ে কিভাবে এই বিষয়গুলি নিশ্চিত করা যায়, বিশেষ করে সাংবাদিকদের অধিকার কিভাবে নিশ্চিত করা যায়, সেই বিষয়ে তারা উদ্যোগী হবেন। যদি তারা উদ্যোগী না হন, তাহলে জনগণ যেমন সাফার করবে, সবচেয়ে বেশি সাফার করবে সরকার এবং সরকারি দল। একদম লটু ইকরাম, মানে একটা দীর্ঘ সময় সাংবাদিকতার কেরিয়ার আপনার, মানে এই প্রান্তে এসে আমরা এক ধরনের মানে খুঁজে বের করতে হয় যে কি আসলে সাংবাদিকতাটাই করছে। অর্থাৎ এই জায়গা থেকে বলা হয় সোশ্যাল মিডিয়াতে এক ধরনের প্রভাব তৈরি করা, এক ধরনের ভিউ তৈরি করার ক্ষেত্রে অনেকে নেমে যাচ্ছেন কাজে।
পরবর্তীতে যখন সেগুলো আমরা সামনে আনার চেষ্টা করি তখন সেটা আরেক ধরনের একটা মব তৈরি হয়ে যায়। আবার দ্বিতীয় বিষয় হচ্ছে, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, তিনি যখন অন্য কোনো চ্যানেলে যাচ্ছেন বা কোনো কারণে হয়তো চাকরি ছাড়ছেন, তার হাতে কিছু থাকছে না, যেটা একটু আগে সংসদ সদস্য বলছিলেন, কোনো প্রভিডেন্ট ফান্ড নাই, কোনো গ্র্যাচুইটি নাই, মানে মুক্ত গণমাধ্যম দিবস আমরা বলছি, সংকটের সমাধান কি একটু হলেও দেখেন? কোনো আশাবাদ কি তৈরি হয়েছে এখন পর্যন্ত? এবং সাথে যদি আপনি কিছু জানতে চান। জি, ধন্যবাদ। আমাদের আজকে যে মুক্ত গণমাধ্যম দিবস, এখানে মানে মানে আমাদের যে সাংবাদিকদের যে আপনার বেতন ভাতা যে বিষয়টা আলাপ করলেন, তার চেয়ে আমি আগে যেটা বললাম, সাংবাদিকতার যে স্বাধীনতা, একটি মুক্ত সাংবাদিক, একজন সাংবাদিক একটা দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ পেতে হলে একটা শক্তিশালী সংবাদ মাধ্যমের প্রয়োজন। আপনি দেখবেন বিগত দিনগুলোতে মানে সংবাদপত্র যখন এই যে 17 বছর যখন গণতন্ত্র ছিল না দেশে, একমাত্র সংবাদপত্রটাই ছিল মানে আওয়ামী লীগের দুঃশাসনের যে এটা কিভাবে এটা মানে আপনার পাহারাদারের মতো, যেখানে বিএনপি জামাত এরা কেউ কিছু করতে পারতেছে না, একমাত্র সাংবাদিকেরা সংবাদ মাধ্যমগুলো কিন্তু তাদের অনিয়ম দুর্নীতিগুলা মানুষের সামনে আনার চেষ্টা করছেন। মানে একমাত্র তখন প্রতিপক্ষ মনে হচ্ছে সংবাদপত্র। তো এই সংবাদপত্র গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাটাই কিন্তু আমি মনে করি এই বর্তমান নির্বাচিত সরকারের অন্যতম একটা দায়িত্ব। সাংবাদিকতা, আমি একটা জিনিস একটু বুঝতে চাই, ধরুন গণমাধ্যমের স্বাধীনতা মানে মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা নাকি ভুল জায়গায় স্বাধীনতাটা চলে যাচ্ছে? ধরুন একটা টিভি চ্যানেল দেওয়ার জন্য লাইসেন্স লাগে, একটা পত্রিকা দেওয়ার জন্য লাইসেন্স লাগে, কিন্তু আজকে যদি কেউ মনে করে যে তিনি একটা নিউজ এজেন্সির মতো বানাবেন, তিনি ইজিলি হয়তো ফেসবুক, ইউটিউবে একটা পেজ খুলে বা একটা চ্যানেল খুলে কাজটা করে ফেলছেন। এবং সেই জায়গা থেকে আপনি কিভাবে দায়বদ্ধতা মেকশিওর করবেন, সেই জায়গায় আপনি কিভাবে নীতিমালা তৈরি করবেন, কিন্তু তারা কাজ করতে পারছে, সেই জায়গা থেকে তো তারা স্বাধীনতাটা পাচ্ছে। তার মানে স্বাধীনতাটা ভুল জায়গায় যাচ্ছে কিনা? না, সেটার যেমন আজকে আমাদের তথ্যমন্ত্রী কিন্তু বলছেন একটা মানে আপনার মানে কমিশন, একটা মানে গণমাধ্যম কমিশন গঠনের কথা বলছেন। মানে উনি মানে সব অংশীজনদের নিয়ে এবং অভিজ্ঞ মানে লোকদের নিয়ে একটা নিরপেক্ষ একটা কমিশন গঠন করার কথা কিন্তু বলছেন। আমরা জানি কিন্তু আপনার ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু একটা গণমাধ্যম সংস্কার কমিশন একটা আমাদের কামাল আহমেদ সাহেবের নেতৃত্বে একটা সংস্কার প্রস্তাব একটা দিয়েছেন, গণমাধ্যমের সংস্কার। কিন্তু এখন এই যে অন্তর্বর্তীকালীন সময়ে যে মানে সংস্কার প্রস্তাবটা দিয়েছে, সেখানে কিন্তু আপনার যে আপনি যে স্বাধীনতার কথা বলছেন, এখানে আপনার আমাদের সামাজিক ডিজিটালে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ব্যাপারে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ কিন্তু এই সংস্কার প্রস্তাবে উঠে আসছে, কিন্তু সেগুলো কিন্তু এখন বাস্তবায়ন করাটা কিন্তু মানে বর্তমান সরকারের অন্যতম একটা প্রধান কাজ আমরা মনে করি। কিন্তু এর মধ্যে আবার আজকে যেটা তথ্যমন্ত্রী যেটা বলছেন যে আরেকটি কমিশন করবেন, হ্যাঁ, গণমাধ্যম কমিশন গঠন করবেন। এখন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কমিশনটা গঠন করছে, যে কমিশনে বাংলাদেশের আপনার তারা মানে সারা দেশে ঘুরে এসে অংশীজন, সেখানে সাংবাদিক, মালিক, সাধারণ পাঠক, সর্বশ্রেণী মানুষের কিন্তু অংশীজনের মতামত কিন্তু কমিশনের প্রস্তাবগুলো দিয়েছেন। এই প্রস্তাবের মধ্যে আপনার যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেম সলভ করার কিন্তু অনেকগুলো সুপারিশ রয়েছেন। যাই হোক, সেই সুপারিশগুলো বাস্তবায়নের আগে এই বর্তমান সরকার আরেকটা কমিশন গঠন করার কথা ঘোষণা দিয়েছে। তো আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন এবং বর্তমান সরকারও যদি একটা কমিশন গঠন করে, এই কমিশনের মাধ্যমে এই যে বর্তমানে যে আপনার সামাজিক মাধ্যমের মাধ্যমে যে স্বাধীনতার কথা বলছেন, যে এই স্বাধীনতাকে অপপ্রয়োগ করে যেভাবে আপনার মানুষকে বা অপতথ্য দেওয়ার যে প্রতিযোগিতা চলতেছে, ভিউয়ারের আপনার এখানে ভাইরাল করার যে প্রতিযোগিতা, ভুল তথ্য দিয়ে মাঝখান দিয়ে একটা শব্দ দিয়ে একটা কার্ড বানিয়ে দিয়ে যে আপনার একটা ভিউয়ার হওয়ার আগে পিছনে কোনো কিছু না দিয়ে কিন্তু একটা অনেক সময় দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ মিডিয়ার যে লগোটা আপনার লাগিয়ে দিয়েও কিন্তু মানে এটা আমি একটা বিষয় একটু এই জায়গাতে এই সরকারের আশা করি মানে কাজ করবেন এবং এখানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার যে মানে যে সুযোগটা করে দিবেন, স্বাধীন সাংবাদিকতার সুযোগটা করে দিবেন। একই সঙ্গে আমাদের সাংবাদিকদের যে সংগঠন, মালিকদের যে সংগঠন, তাদেরও এগিয়ে আসা উচিত। এই যে আমি আসলে সাংবাদিকদের সংগঠন নিয়ে একটু আলাদা করে আসতাম। মৌলিক সাংবাদিকতা, একটু সংসদ সদস্য ABM মোশাররফ হোসেন, একটা দায় আপনি নেবেন কিনা
যেটা আসলে অনেক সিনিয়র সাংবাদিক আজকে বলেছেন। বিশেষ করে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নোয়াব আয়োজিত যেই সভা হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে রাজনৈতিক দলগুলোকে দ্বিচারিতা পরিহার করা উচিত। ব্যাখ্যাটা অনেকটা এরকম যে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল সাংবাদিকতার কথা বললেও বিরোধী দলে গেলে ভিন্ন অবস্থান নেয়, অর্থাৎ সরকারি দলে যে থাকে সেই চাই গণমাধ্যম তাদের টোনেই কথা বলুক, বিরোধী দলে গেলে তারা চাই এই সব গণমাধ্যম আবার ফ্রিডম হয়ে যায়, স্বাধীন হয়ে যায়। এখানে আমি একটু যোগ করি, যেটা মানে বিরোধী দলে থাকলে তখন ওই যে কালা কানুনগুলো বাতিল করার দাবিতে তারা এসে কিন্তু আপনার একাত্মতা প্রকাশ করে, মানে বিরোধী দল যে দল ক্ষমতা থাকে আমাদের সঙ্গেই তারা একাত্মতা প্রকাশ করেছেন যে তারা ক্ষমতা আসলে ডিজিটাল নিরাপত্তা আইন সহ যতগুলো মানে কালা কানুন আছে বাতিল করা হবে, ক্ষমতা আসলে কিন্তু সেই দল আবার সেগুলো বহাল রাখে কোনো একটা ফরম্যাটে। এটা কি এটা এই ব্যাপারটা আমি মোশাররফ ভাইয়ের কাছে জানতে চাইবো যে কালা কানুনগুলো আছে সাংবাদিকদের যে মানে আপনার স্বাধীনতার পথে যে অন্তরায়, এগুলো আপনারা কি বাতিল করবেন কিনা? জি না, লটন আকরাম, ধন্যবাদ। অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। জি, এখানে আমি একটা জিনিস কিন্তু আমি যেটা বুঝি, আসলে এখানে কিন্তু পারস্পরিক একটা সম্পর্কের ব্যাপার আছে, কিন্তু একটা বিশ্বাস আস্থার ব্যাপার আছে। আপনি যেখানে এখানে মিডিয়াগুলিও যেভাবে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে এবং রাজনৈতিক দলগুলিও কিন্তু একইভাবে একটা দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। আমরা অনেক সময় দেখি যে সাংবাদিকতার নামে অনেক মিডিয়া হাউস অথবা অনেক মিডিয়া এমন ভূমিকা পালন করে যেটা রাজনৈতিক দলকে যেমন ক্ষতিগ্রস্ত করে, আর জনমত একটা কিন্তু একটা নেগেটিভ মেসেজ দেওয়া হয়। তো এই জায়গাগুলি কিন্তু একটা সংকটের মূল কারণ। আর আমি যে জিনিসটি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে আমাদের অর্থনীতি খুব একটা শক্তিশালী না, এখানে একটা মিক্স অর্থনীতি, আমাদের এখানে অনেকটা মালিক মানে বেসরকারি খাতের উপর অনেকটা ডিপেন্ডেন্ট হতে হয় এবং আমাদের অর্থনীতি গড়ে উঠেছে প্রাইভেট সেক্টরকে কেন্দ্র করে। তো সুতরাং এখানে আমি মনে করি মালিক পক্ষ এবং সরকার, এই দুই পক্ষ এবং মিডিয়া কর্মী যারা আছে, এদের মধ্যে যদি একটা ব্রিজ তৈরি করা যায়, একটা সেতু বন্ধন তৈরি করা যায়, তাহলে আমার মনে হয় লটন আকরাম যে কথাগুলি বলেছে সেই জায়গা থেকে আমরা অনেকটা কিন্তু বেরিয়ে যেতে পারবো। এখন আপনি দেখেন যে জিনিসটা এখানে লটন আকরাম বলেছে যে ইদানিং কিন্তু এই ডিজিটাল মিডিয়া কিন্তু নানা সংকট তৈরি করে। এই যে ফেক নিউজ, এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু কিভাবে ফেক নিউজ চেক করা হয় এটা কিন্তু অনেকেই জানে না। মানে আমাদের মতো যারা মোটামুটি যারা সমাজে চলি বুঝি, আমরা কিন্তু অনেকে জানি না। সুতরাং এইগুলি কিন্তু সাধারণ মানুষের কাছে খুব নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। তো এইসব জায়গাগুলি যদি আমরা প্রোটেক্ট করতে না পারি, তাহলে কিন্তু জনমনের মধ্যে যেমন একটা বিভ্রান্তি তৈরি হয়, তেমনি রাজনৈতিক দলগুলোও কিন্তু অনেক সময় একটা ক্ষোভের তৈরি হয়। কারণ আপনি জানেন একটা রাজনৈতিক দলে কিন্তু একই মানের কিন্তু নেতাকর্মী সমর্থক থাকে না, এদের নানা ধরনের স্ট্যান্ডার্ড থাকে, নানা ধরনের বুঝ ম্যানেজমেন্টের লোক থাকে। সুতরাং আমি মনে করি যে আমাদের যারা গণমাধ্যম কর্মী তাদেরকেও ভাবতে হবে যে এইভাবে ফেক নিউজগুলিকে কিভাবে আমরা পোর্ট্রেট করতে পারি। এখানে আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, মাননীয় সংসদ সদস্য, আমরা 1 বছরের বেশি সময় ধরে আসলে এই ফ্যাক্ট চেক বিষয়ক একটা আয়োজন করি, যেখানে প্রতিদিন আসলে অপতথ্যগুলো ফ্যাক্ট চেক করে তুলে ধরা হয়। এবং আমরা দেখেছি প্রথম 6 মাস প্রচুর অপতথ্যগুলো মানুষ বিভ্রান্ত হচ্ছিল। ঠিক এই প্রান্তে এসে মানুষ আমাদেরকে প্রশ্ন করে, অর্থাৎ দেখা মাত্র বিশ্বাস না করে যাচাই করার চেষ্টা করে এটা কি ঠিক নাকি বেঠিক। তার মানে অন্তত এই জিনিসটা তৈরি হচ্ছে যে প্রশ্ন করা, সন্দেহ করাটা, হয়তো এটা চলতে থাকবে। এবং আজকে তো তথ্যমন্ত্রী বললেন এবং আমি একটু এখানে আমি একটু জিনিস যোগ করতে চাই যে দেখেন আপনার এই ধরনের অপতৎপরতা বা এই ধরনের যখন ফেক নিউজ গুলি প্রেসে চলে আসে, আমার মনে হয় গভর্নমেন্টের যে বিটিআরসি যেটা আছে ওইটাও আমার মানে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাৎক্ষণিক জনগণকে একটা মেসেজ দেওয়া উচিত, দিস ইজ দ্য ট্রু আর দিস ইজ দ্য ফ্যাক্ট। এইটা যদি আমরা ইনশিওর করতে পারি রাষ্ট্রের পক্ষ থেকে, তাহলে আমার মনে হয় এই ধরনের অপতথ্য থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে। একদম। আমি সব 7 থেকে তারিখ এই ইস্যুতে সবশেষ একটা বিষয় একটু জানতে চাই, মানে ইসলামিক যে দলগুলো আছেন আপনারা, অর্থাৎ রাজনীতিতে আসলে ইসলামিক যে ভাবধারা, যেই মতাদর্শ, যেই আদর্শ, সেগুলোকে আপনারা সামনে আনেন। গণমাধ্যম আসলে আপনাদেরকে কি চোখে দেখে, আলাদা কোনো পর্যবেক্ষণ আপনাদের আছে কিনা? আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে গণমাধ্যম যেই ধরনের খবরগুলো প্রচার করে, যেই পয়েন্টে আসলে তারা ব্যাখ্যা জানার চেষ্টা করে, আপনারা আসলে ইসলামিক দলগুলো আসলে সেই ব্যাখ্যাটাতে নিজেদেরকে হাজির করতে পারছে কিনা ঠিক মতো? অর্থাৎ আপনারা নিজেরাই হয়তো কোনো রকমের
বুঝতে পারছেন নিশ্চয়ই। জি জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। না, এই ক্ষেত্রে আমি একটা দীর্ঘদিনের চর্চা ছিল যে ইসলামী দলগুলি শুধু ইসলামী বক্তব্য রাখবে, ধর্মীয় ইস্যুতে বক্তব্য রাখবে। বিষয়টা এখন অনেকটাই কেটে গেছে। আমরা তো আসলে রাজনৈতিক দল আমাদের একটা আলাদা আদর্শ আছে, আর রাজনৈতিক আদর্শ আছে। সেই রাজনৈতিক আদর্শটা আমরা মনে করি যে ইসলামী রাজনৈতিক আদর্শের মধ্য দিয়ে মানুষের মুক্তি সম্ভব, সেই জন্য এটাকে ইসলামী রাজনৈতিক দল বলা হয়। কিন্তু এখন এটা গণমাধ্যমে অনেকটা সচেতন হয়েছে এবং আমরাও সেটা অনেকটা তুলে আনতে পেরেছি যে একটা রাজনৈতিক দল দেশের মানুষের সংকট সমস্যা নিয়ে কথা বলবে এবং সেই সংকট সমস্যার জন্য সমাধানের কৌশল তারা সামনে হাজির করবে। তারা যদি বিরোধী দলে থাকে তাহলে সরকারি দলের সামনে সমস্যাগুলি তুলে আনবে এবং সরকারি দলকে পথ দেখাবে যে এইভাবে অগ্রসর হওয়া দরকার। যদি সরকারি দল সেই পথে অগ্রসর না হয় অথবা জনগণের সাথে না থাকে তাহলে তার প্রতিবাদ করবে। অতএব আমার মনে হয় যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা অনেকটা কেটে গেছে এবং সামনে আরো কেটে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমি যে জায়গাটায় জোর দিতে চাই আগের আলোচনার সূত্র থেকে, যে যদি এই যে বিকল্প গণমাধ্যম কেন গুরুত্বপূর্ণ হয়ে যায়, বিকল্প গণমাধ্যম তখনই গুরুত্বপূর্ণ হয় যখন মূল গণমাধ্যম যখন তার মূল কাজটি করতে না পারে, যে কোনো কারণেই হোক, সেটা তাদের বেতন ভাতার অসুবিধার কারণে। এখন তো আরেকটা ফেনোমেনা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে একটা গণমাধ্যমে কাজ করতেন তিনি আবার আলাদা একটা প্রাইভেট গণমাধ্যম তৈরি করছেন। এই প্রাইভেট গণমাধ্যমগুলি ভিউয়ের উপর যেহেতু নির্ভরশীল, তখন তারা এমন কিছু চটকদার ইস্যু নিয়ে আসেন অথবা সৃজন করেন যে সৃজনের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়, দেশের সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক সময় দেশের উন্নতি অগ্রগতি ক্ষতিগ্রস্ত হয়। অতএব এটা সকলে মিলে, যেটা আমাদের মোশাররফ ভাই বললেন, যে সকল অংশীজনরা মিলে এটার একটা সমাধান সূত্র আমাদেরকে বের করতেই হবে। অনেক ধন্যবাদ। আপনি তো আছেন, আমি একটু লটর একটা 1 মিনিটের মধ্যে যদি এই আলাপটা শেষ করে আমি বিরতিতে যেতে পারি। সেক্ষেত্রে মূলত আমরা অনেকগুলো সমস্যা এখানে খুঁজে পাচ্ছি। একটা তো নতুন মাথা ব্যথা অপতথ্য, আর একটা দেখতে পেলাম ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ম নীতি ছাড়া চটকদের শিরোনাম দিয়ে বিভিন্নভাবে তুলে ধরা। কিন্তু এই সমস্ত কিছু বাদ দিলেও আমরা যদি শুধুমাত্র একটা ঘটনা দেখি, মধ্যপ্রাচ্যে যখন খোদ রাষ্ট্রীয় পর্যায়ে কোনো দ্বন্দ্ব তৈরি হয়, সেটা হতে পারে জামাল খাশোগির হত্যাকাণ্ডের মতো ঘটনা, আমরা দেখতে পেলাম আল জাজিরা এই খবরটা ব্রেক করলো এবং আল জাজিরার প্রতি চাপ তৈরি করা হলো এবং রাষ্ট্রীয় সংস্থা হিসেবে আল জাজিরা বহাল তবিয়তে টিকে আছে। তার মানে সরকার চাপ তৈরি করলেও গণমাধ্যম বন্ধ করেনি। আমাদের এখানে দেখা যাচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলাও দিয়ে দেওয়া হচ্ছে। মানে সাংবাদিকতা কতটা মুক্ত হবে সেটা না হয় পরের আলাপ, সাংবাদিক নিজে কতটা আসলে মুক্ত। ধন্যবাদ। আজকে একটি মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজকে একটি আলোচনা সভায় আমাদের মানে বিশিষ্ট সাংবাদিক বৃন্দ, সম্পাদক বৃন্দ কিন্তু এই একটি কথা বলছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ, কোনো রিপোর্ট নিয়ে যদি কোনো অভিযোগ থাকে, আপনি ডাইরেক্ট হত্যা মামলা করার আগে অন্তত যাতে আপনার প্রেস কাউন্সিলে যাতে একবার যান। এটা কিন্তু মানে আপনার কোনো নিউজের ব্যাপারে কোনো সাংবাদিকদের কোনো কেউ যদি এই নিউজের ব্যাপারে আপত্তি থাকে, তার কিন্তু প্রথমে কিন্তু আপনার প্রেস কাউন্সিলে গিয়ে তার আপত্তি জানানো উচিত, সেখানে অভিযোগ করা উচিত। এবং এটা দীর্ঘদিন যাবত এটাই কিন্তু হয়ে আসছিল অতীতে। কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে প্রেস কাউন্সিলে কেউ না গিয়ে সরাসরি হত্যা মামলা দিয়ে দিচ্ছেন। এখন এটা কিন্তু এই মামলাগুলো কিন্তু মানে সরকারও নিয়ে নিচ্ছেন। আমরা যেখানে দেখতে পাচ্ছি মানে সরকারের কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কোনো মামলা দেওয়ার আগে সরকারের অনুমতির প্রয়োজন হয়। তো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নেওয়ার আগে দেখি মানে অনুমতির প্রয়োজন হচ্ছে না, যেখানে একটা হত্যা মামলা দিয়ে দিচ্ছে, যেখানে যে কোনো জায়গায় একটা আপনার মানহানির কোটি কোটি টাকার মানহানির মামলা দিয়ে দিচ্ছেন। তো এই জায়গাটায় আমার মনে হয় আপনার সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে কোটি কোটি টাকা কোনো রিপোর্ট আপনার দেখা যায় একজন দুর্নীতিবাজ কর্মকর্তা বা একজন যে কোনো কারোর বিরুদ্ধে রিপোর্ট হলে সরাসরি যাই কোর্টে গিয়ে মামলা করে দেন এবং সাংবাদিককে হয়রানি করতেছেন। এই জায়গাটায় আমি যেটা নির্বাচিত সরকার আসলো, আমি এই সরকারের কাছে মোশাররফ ভাই আছেন এখানে মাননীয় সংসদ সদস্য, ওনাদের কাছে অনুরোধ করব মানে স্বাধীন সাংবাদিকতার পথে যে মামলা হামলার যে রাজনৈতিক যে প্রভাব বা প্রশাসনিক যে প্রভাব, এই প্রভাব থেকে মুক্ত
করার জন্য যে কমিশন গঠন করার কথা বলা হচ্ছে, এই কমিশনের মাধ্যমে যাতে স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়গুলো, এই যে আপনার হত্যা মামলা বা অন্যান্য যে মানে বাধাবিঘ্নগুলো আছে, চ্যালেঞ্জগুলো আছে, এগুলো যাতে কাটানোর মতো কোনো এই যে আপনার সেই সুপারিশগুলো, সেই পদক্ষেপগুলো যাতে কমিশনের মধ্যে থাকে, এটা আমি এবং মনে হয় মাননীয় সংসদ সদস্য সেটা শুনলেনও বটে। আসলে এটা একটা বড় আলাপ ছিল যে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা আসলে কেন। যাই হোক, অনেক ধন্যবাদ আপনি দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আপনারা জানেন ইতিহাসের সবচাইতে উত্তেজনাকর একটা সময় পার করছে পশ্চিমবঙ্গ, কারণ এত কাছাকাছি টান টান উত্তেজনাপূর্ণ, যেখান থেকে আসলে কে জিতবে কে হারবে সেটা এখন পর্যন্ত ধারণাও করা যাচ্ছে না, এমন একটা সময় আসলে পশ্চিমবঙ্গ পার করছে। বিধানসভা নির্বাচনে ফল গণনা বাকি, ফলাফলটা আসতে বাকি, ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, 4 মে সেই ক্ষণগণনা। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন দুজন অতিথি, আছেন আমাদের সহকবি সত্যজিৎ চক্রবর্তী, আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক লটন একরাম আছেন, তিনিও আপনাদের কাছে কিছু জানতে চাইতে পারেন। সত্যজিৎ, আপনার কাছ থেকে ঠিক এই মুহূর্তের আপডেটটা একটু নিতেই চাই, কারণ আমরা দুই পক্ষের বাকযুদ্ধ দেখতে পাচ্ছি। তৃণমূলের পক্ষ থেকে স্পেশালি বলা হচ্ছে যে তাদের স্বপ্ন, অর্থাৎ বিজেপির স্বপ্ন ভেঙে চুরে যাবে, 2 শতাধিক বেশি আসন নিয়ে তৃণমূল আবারও চতুর্থবারের মতন ক্ষমতায় আসবে। একই সঙ্গে বলা হচ্ছে শেয়ার বাজারকে চাঙ্গা রাখতে মূলত বুথ ফেরত জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে, তারা কি বলছেন এবং আপনি আসলে কি পর্যবেক্ষণ করছেন? দেখুন, প্রথমেই বলে আমার পর্যবেক্ষণ যে আমি অন্তত 20 বছর আমার সাংবাদিকতা জীবনে এরকম নির্বাচন দেখিনি। জি, আমার যারা সিনিয়র আছেন, যারা 30-35 বছর ধরে সাংবাদিকতা করছেন, তারা দেখেনি। আমি একটি রাজনৈতিক পরিবারের ছেলে, যারা বাম জামানায় শাসক ছিলেন, তাদের কাছে শুনেছি, তারাও বলছেন এরকম ভোট আমরা কখনো দেখিনি। দুটো বিষয়, একটা হচ্ছে যেভাবে কড়াকড়িতে নিরাপত্তা দিয়ে নির্বাচনটা করা হয়েছে 2 দফায়, এরকম নির্বাচন অতীতে দেখিনি। এবং ভোটাররা বলছিলেন যে এরকম যে ভোট দানের যে সুযোগ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন ভারতের, তা এরকমটা পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম, নজিরবিহীন। এত বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, এমনকি সাজোয়া গাড়ি, বুলেট প্রুফ গাড়ি যেটা জম্মু কাশ্মীরে থাকে, সেই গাড়িগুলোও কিন্তু আনা হয়েছে। আরো একটি বিষয়, যে ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই বলছেন, আমি নিজে 190টা কিন্তু ভোটারের বুথ ফেরত সমীক্ষা করেছি, তার ভিতরে 4 জন বলেছেন যে আসবে ভালো হবে। বাকিরা বলছেন 4 তারিখ, অর্থাৎ আগামীকালকের কথা বলেছেন। এরকম ভাবে কিন্তু দেখা যায়নি যে ভোটাররা এরকম বলছে। আমি একটি গণনা কেন্দ্রের সামনে আছি, সেখানে আমি দেখাবো কেন্দ্রীয় বাহিনী কিভাবে আছে। এরকমটাও কিন্তু আমি গত 20 বছরে দেখিনি যে এরকম ভাবে পুলিশের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা এরকম আছে, এবং অ্যাম্বুলেন্স থেকে শুরু করে গার্ড রেল সবটাই কিন্তু আছে। তো অত্যন্ত কড়াকড়ি। এবং যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাক্সিস মাই ইন্ডিয়া নামের একটি গ্রহণযোগ্য সমীক্ষা সংস্থা, তারা উইথড্র করে নিয়েছেন কিছু সময়ের জন্য। তারা কিন্তু তাদের যে সমীক্ষা রিপোর্ট তারা সেটা করেছিলেন, প্রকাশ করেছিলেন, তারপরে তারা সেটা উইথড্র করেন এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ যে সমীক্ষা রিপোর্ট সেটা তারা প্রকাশ করেনি। কারণটা হচ্ছে 70 থেকে 80% ভোটার কোন রকম ভাবে উত্তর দেয়নি, ইঙ্গিত দেয়নি যে পশ্চিমবঙ্গের যে সরকার কারা করতে পারে। 2021 সালে যে সমীক্ষা সংস্থাগুলো তারা যে রিপোর্ট দিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু একটা ইঙ্গিত ছিল যে তৃণমূল সরকার গঠন করবে, যদিও সংখ্যাটা মেলেনি। বিভিন্ন সংস্থাগুলো তারা কিন্তু বিজেপিকে 90 থেকে 100-র মধ্যে আসন দিয়েছিল, বিজেপি থামে 77-এ, আর তৃণমূলকে দিয়েছিল 190-এর মধ্যে, সেখানে তৃণমূল পৌঁছায় 213। স্বাভাবিকভাবে এবারের যে ট্রেন্ড দেখা যাচ্ছে যারা প্রকাশ করেছে, সেখানে কিন্তু বিজেপির একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, 100 পার করে গেছে। কেউ কেউ দিয়েছেন সরকার গঠন করছে আর কি বিজেপি, আবার কেউ কেউ বলছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপি বাংলায় আমরা যদি দেখি, তাহলে এই হঠাৎ করে 77 থেকে সরকার গড়ে দেবে। আর 16 সালে ছিল 3টে আসন, 21 সালে গিয়ে তারা পেল 77, আর এই 26-এ যে সরকার গঠন করবে। শুধু তাই না, আরো একটি ব্যতিক্রম ঘটনা, এবার যে ট্রেন্ড সেটা কিন্তু হচ্ছে, সেটা হলো পশ্চিমবঙ্গের
যে যখন শাসন পরিবর্তন হয় সেটা কিন্তু স্থানীয় সরকার অর্থাৎ পৌরসভা, পঞ্চায়েত, তারপরে আসে বিধানসভা, তারপরে আসে লোকসভা, তারপরে আসে বিধানসভা, অর্থাৎ রাজ্যের সরকার বদল হয়। আমরা যদি দেখি আর কি গেল যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে কিন্তু বিজেপি কিছু করতে পারেনি, পৌরসভা নির্বাচনে কিছু করতে পারেনি, লোকসভা 24-এর লোকসভা নির্বাচনে 19-এর তুলনায় বিজেপির সংখ্যা কমেছে। হঠাৎ করে কি এমন হলো যে 26-এর এই বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন করবে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সর্ব ক্ষেত্রে সেটা মহিলাদের জন্য যে ভাতা সেটা 500 টাকা বাড়িয়েছে, যাদের 40 বছর বয়স পর্যন্ত যুবক তাদের এগুলো আমরা দেখেছি, আপনার মাধ্যমে তথ্যগুলো জেনেছি, সেগুলো প্রতিবেদন আকারে প্রচার করেছি, মানুষের মতামত আমরা শুনেছি। কিন্তু মুশকিল হচ্ছে যেই পর্যায়ে এখন আছে ফলাফল ঘোষণা করার আগ মুহূর্তে, আপনার মনে হয় কিনা ফলাফল যেটাই আসুক দলগুলো মানতে প্রস্তুত? কারণ অনেক অভিযোগ তো এর মধ্যে আসতে শুরু করেছে। এখন যেটা বিভিন্ন যে ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে, বেশ কিছু জায়গায় কিন্তু ভিভিপ্যাট স্লিপ উদ্ধার হয়েছে, তাতে করে বিজেপি, সিপিএম তারা বলছে আসলে ভোটের গণনা বানচাল করার জন্য এরকম একটা চক্রান্ত কেউ বা কারা করছে নির্বাচন কমিশনে ইতিমধ্যে। কিন্তু সেটা রিপোর্ট জমা দেওয়া হয়েছে, অভিযোগ জানানো হয়েছে। বিষয়টা হলো যদি কিনা কোথাও কোনো গণনা কেন্দ্রে যদি ভিভিপ্যাট না পাওয়া যায়, যদি গরমিল হয়, তাহলে কিন্তু এই গণনা ঘিরে তৈরি হবে এক নতুন এক অধ্যায় এবং নতুন গন্ডগোল শুরু হওয়ার সম্ভাবনা। এবং আগামীকালকে সরকারের যেই আসুক না কেন, যে দলই আসুক, বিজেপি হোক বা তৃণমূল, একটা হিংসা ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা আশঙ্কা করছে। এবং পুলিশ গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন আগামী 6 মাসের জন্য পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে যেই ক্ষমতায় আসুক না কেন, সত্যজিৎ, একটা বিষয় একটু পরিষ্কার করবেন ছোট করে, তারপর আমি আর একটু পরে আলাপে যাব। SIR যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং এটা নিয়ে একটা অভিযোগ হচ্ছে যে শব্দটা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টে কোথাও নেই, কিন্তু এটা বারবার হাজির করা হচ্ছে। আর্টিকেল 324 ইসিআইকে ভালো রকমের একটা ক্ষমতা দিয়েছিল, কিন্তু সেই ক্ষমতা যে সীমাহীন নয় সেটাও স্পষ্ট করা হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে এই নির্বাচনে এটা বড় আলাপ তৈরি করছে এবং বলা হচ্ছে একটা অসাংবিধানিক বিষয়কে সামনে আনা হচ্ছে। এটা একটা বড় ফ্যাক্টর হতে পারে কিনা, যিনি হারবেন, যেই দল হারবে সে এটাকে সামনে আনতে পারে কিনা? দেখুন, যেটা বিষয় হলো এখানে দুটো বিষয় আছে। সেটা হলো মৃত ভোটার, সেই 2002 সালে লাস্ট কিন্তু এসআইআর হয়েছিল এবং তারপর থেকে হয়নি। মৃত ভোটার কিন্তু 58 লক্ষ বাদ গেছে। এই 58 লক্ষ মৃত ভোটারদের বিভিন্ন সময়ে তারা কিন্তু ভোট বাক্সে জীবন্ত হতেন, ভোটের দিনে আসতেন। এইটা কিন্তু ভোটারদের একটা অংশ বেশ খুশি। পরবর্তীতে 5.5 লক্ষ যেটা বাদ যায়, যাদের কাছে নথি ছিল না। এরপরে 27 লক্ষ মানুষের নাম বাদ যায়, যেখানে যাদের নামের একটা গন্ডগোল ছিল, এআই প্রযুক্তি দিয়ে আর কি করা হয়েছে। এরপরে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় আর কি বিচারের তালিকায় কিন্তু আনা হয়েছে এবং বিচারকরাই সিদ্ধান্তটা নিয়েছেন তাদের কাছে রাখা হবে ভোট দানের দুদিন আগে পর্যন্ত। সেক্ষেত্রে ভোটারদের এই পক্ষে নাকি বিপক্ষে, সেটা থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো এসআইআর এর কারণে এবছর এই 26 প্রথম 93% ভোটার ভোট দিয়েছেন, যেটা অতীতে কখনো দেয়নি। যেখানে 85, বুঝতে পারছি, হ্যাঁ, মানে আলোচনায় আসলেও সমালোচনা হলো তার একটা ভালো প্রভাব পড়েছে নির্বাচনের মাঠে। আমি আবারও আসবো আপনার কাছে, অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল, আমন্ত্রণ আপনাকে। এবং আপনি শুনছিলেন এবং আমি নিশ্চিত আপনি নিজেও ফলো করছেন আসলে নির্বাচনের ফল গণনা ঠিক এই সময়টাতে। আপনার কাছে কি মনে হয়, মানে বাকযুদ্ধে, যুক্তিতে, তর্কে কেউ কারোর চেয়ে কম না? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্টেটমেন্টগুলো পাচ্ছি এবং শুভেন্দু অধিকারের যে স্টেটমেন্টগুলো পাচ্ছি, দুজনের বক্তব্য শুনে মনে হচ্ছে ক্ষমতাটা হয়ে গেছে, কেবল আনুষ্ঠানিকতায় বাকি। কিন্তু সমীকরণ তো ভিন্ন কথা বলছে। ভোটাররাও দেখলাম বেশ সচেতন, আবার অভিযোগও আছে খোদ ভোটার তালিকা নিয়ে পুশব্যাকের অভিযোগও আছে। কি বলবেন আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ফলাফলটা? ধন্যবাদ আপনাকে। এবং ইতিমধ্যেই সত্যজিৎ ইতিমধ্যে অনেক কিছু
তথ্য দিয়েছেন। জি। আপনি দেখেন যে কথাটা আপনি বলছেন ভোটার লিস্ট নিয়ে কিন্তু সত্যিকার অর্থে একটা অসন্তোষ আছে। হঠাৎ করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়নি, এটার একটা উদ্দেশ্য ছিল আগে থেকেই। এবং কোন ভোটারদের বাদ দেওয়া হয়েছে, কাদের বাদ দেওয়া হয়েছে। কাজেই পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু অন্যান্য সময়ের মতো এবার হয়নি। এবারের পারপাসটা ছিল একটু ডিফারেন্ট সামহাওয়াট, যে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বিজেপি তাদের একটা বড় উদ্দেশ্য এবং রোডম্যাপ নিয়ে এগিয়েছে, যাতে পশ্চিমবঙ্গে তারা স্বাভাবিকভাবেই আগের চেয়ে ভালো করে এবং ক্ষমতাসীন হতে পারে। এবং সত্যিকার অর্থে দেখেন দুটো দলেই যুক্তি দিচ্ছে, কথা বলছে। যুক্তি তর্ক রাজনীতিতে এটা একটা কমন সিনারিও, এটা আছে, থাকবেই। কিন্তু ব্যাপারগুলো যেন এমন না হয়। এখানে দেখেন এই পশ্চিমবঙ্গের ইলেকশনে মাইনরিটি মুসলিম ভোটার একটা বড় ফ্যাক্টর। এটাও কিন্তু কেন্দ্রীয় সরকারকে আমলে নিতে হবে। কোনো অবস্থাতেই যেন নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর, যেটা ভারতকে চিন্তা করা হয় সেকেন্ড লার্জেস্ট যে ডেমোক্রেটিক কান্ট্রি ইন টার্মস অফ নাম্বার অফ দ্য পিপল, এটাকে নাম্বার ওয়ানই বলতে হয়। তো সেক্ষেত্রে যদি নির্বাচনের ফলাফলের পর কোনোভাবে যদি মাইনরিটি কোনোভাবে যদি আপনি দেখেন নিরাপত্তা এবং নিরাপত্তা জনিত ইস্যুতে ভোগে, তাহলে কিন্তু এটা ভারতের জন্য সত্যি আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড একটা সমালোচনার সম্মুখীন হতে হবে। ব্যাপারগুলো আগে থেকে আমলে নেওয়া উচিত এবং এই দায়িত্বটা কিন্তু কেন্দ্রীয় ভাবে যে সরকার আছে ওনার উপরই বর্তাবে এবং ওনাকে এই দায়িত্বগুলো নিতে হবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের যে ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি ইতিমধ্যে কাজ করছে। নির্বাচন ফলাফল নির্বাচনে মেনে নেওয়া হচ্ছে ডেমোক্রেসির একটা সবচাইতে বিউটি, আপনি যেটা বলতে পারেন। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমি বলবো গণতন্ত্রে প্রতিযোগিতা থাকবে এবং প্রতিযোগিতা থাকাটা খুবই স্বাভাবিক। দুটো পর্বের নির্বাচন সুন্দরভাবে হয়েছে, এখন ভোট গণনা হচ্ছে। আগামী দিনে আগামীকাল যে নির্বাচন ফলাফল, আগামীকাল না, ইনফ্যাক্ট আমরা আজকে 4 এপ্রিল 4 মেতে চলে এসেছি। এখন আমাদের সবারই প্রস্তুত থাকা উচিত মানসিকভাবে নির্বাচনে জনগণের রায় যেদিকে যাবে সেটাই মেনে নেওয়ার মানসিকতা। এটা আসলে জরুরি, যেহেতু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এটা। যেটা ইতিমধ্যেই সত্যজিৎ দা বলেছেন, এবারের নির্বাচন ছিল অন্যান্য নির্বাচনের চেয়ে ডিফারেন্ট এই অর্থে, আপনি কাস্টিং ভোটার যদি দেখেন 93%, আই থিংক ইট ইজ হাইয়েস্ট এভার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এটা দিয়ে বুঝতে হবে জনগণ তাদের নেতা নেত্রী নির্বাচিত করতে চায়। সো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোনো অবস্থায় যেন নির্বাচনের ফলাফল প্রকাশের পর এটা যেন ভায়োলেন্সে না যায়, সেটাই থাকবে। আমরা প্রতিবেশী দেশ হিসাবে এটাই আমাদের প্রত্যাশা। একদম। আমি শিওর এখানে লোটন ইকরাম তার কাছে নিশ্চয়ই প্রশ্ন আছে এবং সেই প্রশ্নটা আমরা শুনবো একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। লোটন ইকরাম, আপনি কিছু জানতে চাইবেন কিনা? জি, ধন্যবাদ। আমি সত্যজিৎ দার কাছে একটু জানতে চাইবো এই যে দুইটা বিষয়। একটা হলো মানে আপনার পশ্চিমবঙ্গে যে বিজেপির এত খারাপ অবস্থা ছিল, আপনি নিজে বলছেন, সেখানে বিজেপি এত ভালো করার, হঠাৎ করে এত ভালো ফলাফল করার যে আভাস আমরা পাচ্ছি বিভিন্ন বুথ ফেরত জরিপ বিভিন্ন মাধ্যমে, এটার অন্যতম কারণগুলো কি কি? আরেকটা বিষয় হলো আপনার পশ্চিমবঙ্গ এবং ইন্ডিয়ান যে মিডিয়াগুলো আগাম যেভাবে তারা মানে আপনার এই যে বিজেপির পক্ষে অ্যাডভান্স তারা মানে বিজয়ের যে একটা আভাস দিচ্ছেন, লেখালেখি করে ফেলছেন, এই যে মিডিয়াগুলো যে আগাম যে মানে বিভক্ত হয়ে যে একটা দলের পক্ষে তারা আগাম নিউজ করে ফেলতেছেন, তারা জিতে গেছেন, পরিসংখ্যানগুলো দিয়ে দিচ্ছেন, এটা যৌক্তিকতা বা এটার মানে তাদের কাছে কি ধরনের এভিডেন্স আছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? সত্যজিৎ। জি, দেখুন, প্রথম বিষয় হলো পশ্চিমবঙ্গে বিজেপির এত ভালো জায়গায় আসার মূল কারণটা হচ্ছে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে একটা ডিপ স্টেট তৈরি করেছে। তাদের যে একটি মতাদর্শিক অরাজনৈতিক সংগঠন আছে আরএসএস। তো এই আরএসএস কে দিয়ে যেভাবে একটা ডিপ স্টেট তৈরি করেছে, এবং আমরা যদি দেখি গোটা বিশ্বে ভারতবর্ষে একমাত্র এবং গোটা বিশ্বের মধ্যে একমাত্র দল বিজেপি যার নিজস্ব রাজনৈতিক একটা ডিপ স্টেট আছে, এটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের নেই। এবং সদস্য সংখ্যার নিরিখে
বিজেপি কিন্তু প্রথমে, এবং দ্বিতীয় হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি। তো আচ্ছা। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় কিন্তু সফল হয়েছে এই ডিপ স্টেট তৈরি করতে। আচ্ছা, আর মিডিয়ার কথা একটু তাড়াতাড়ি বলে দেন সত্যজিৎ, হাতে আর সময়টা কম, তো মিডিয়ার কথা একটু বলবেন ভূমিকা। মিডিয়ার ক্ষেত্রে তারা কিন্তু মানুষের যে ওপিনিয়ন এবং যে এক্সিট পোল তার ভিত্তিতেই এই ধরনের সংবাদগুলো পরিবেশন করছেন, এবং বিরাট সংখ্যক মানুষ কর্মসংস্থান এবং শিক্ষা এই দুটি বিষয় নিয়ে শাসক তৃণমূলের উপরে যথেষ্ট বিরক্ত। সে কারণেই কিন্তু মানুষ এত বেশি ক্ষুব্ধ হয়েছে, বুঝতে এবং পারছি, জি। এই হ্যাঁ। পরিস্থিতিতে কিন্তু সংবাদ মাধ্যমগুলো এরকম একটা ভূমিকা নিচ্ছে। আচ্ছা, আমি সবশেষ মন্তব্য একটু ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল আপনার কাছ থেকে নিতে চাই। আমরা আসলে বিশ্লেষণ করছিলাম, আমরা দেখতে পাচ্ছিলাম রিপাবলিক বাংলা কিংবা আজতক বাংলা, ইন্ডিয়া টুডে এক ধরনের টোন আমরা দেখতে পাচ্ছি, আনন্দবাজার কিংবা ওইদিকে এনডিটিভি সেখানেও এক ধরনের টোন আমরা দেখতে পাচ্ছি। মানে মিডিয়াগুলো আসলে সঠিক তথ্য কতটা দিচ্ছে, কতটা আসলে প্রভাবিত তথ্য দিচ্ছে, কতটা আসলে পপুলারিস্টিক তথ্য দিচ্ছে, সঠিক তথ্যের জায়গাটা স্পষ্ট কতটা হচ্ছে আসলে? আসলে দেখেন, বাংলাদেশের নির্বাচনের আগে কিন্তু আমরা একই ঘটনা শুনেছি যে জামাত ক্ষমতায় চলে আসছে। কাজেই আমার মনে হয় নির্বাচনের আগে যে ইনফরমেশন গুলো আসে, এটা যদি আপনি ইনফ্যাক্ট আজকের যিনি প্রশ্ন করতেছিলেন উনি কিন্তু যথার্থই বলেছেন সোর্সটা কি, আসলে আদৌ কি এটা নিয়ে কোনো গবেষণা হয়েছে কিনা, কোনো পোলিং রেজাল্ট আছে কিনা, এবং পাশাপাশি হচ্ছে সার্ভে যদি হয়ে থাকে। আপনি দেখেন ইতিমধ্যে সত্যজিৎ যে কথাটা বলেছেন যে গ্রাম পঞ্চায়েতের যে ইলেকশন হয়েছে সেখানে কিন্তু বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি। কাজী গ্রাম পঞ্চায়েতের ভোটার এবং লোকসভার ভোটাররাই কিন্তু এখন ভোট দিচ্ছে রাজ্যসভায়। কাজী স্বাভাবিকভাবে ভোটার কিন্তু এখানে চেঞ্জ হয়নি। ভোটার যারা আগে ছিল তারাই, যারা তৃণমূলকে ভোট দিয়েছে ওই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং পাশাপাশি হচ্ছে লোকসভায়, তারাই কিন্তু এই ভোটগুলো দিচ্ছে। কাজে আমার কাছে মনে হয় না যেভাবে মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে বিজেপি হঠাৎ করে খুব ভালো করতে যাচ্ছে, সেটা আমার কাছে মনে হচ্ছে না। কারণ এটার স্বাভাবিকভাবেই একটা ভালো করার সোর্স আপনি দেখেন, এটা যদি হয়ে থাকে নির্বাচনের আগে কিছু সংস্থা কাজ করে বিভিন্ন ধরেন নির্বাচনী এলাকায় উপর স্ট্যাটিস্টিক পরিসংখ্যানের ভিত্তিতে যদি কথাগুলো হয় সেগুলো বিশ্বাসযোগ্য হয়। আদারওয়াইজ হুট করে মিডিয়াতে এবং প্রোপাগান্ডা, আর এখনের দিনে প্রোপাগান্ডা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে, এগুলোতে যেটা ইতিমধ্যেই উনি বলেছেন ডিপ স্টেট যারা এই প্রচারণাগুলো করছেন যে ভালো করবেন এজন্য বলে নিচ্ছে, যদি স্বাভাবিকভাবেই মানুষের যে একটা চিন্তা ভাবনা আছে যে ইতিমধ্যেই যে তৃণমূল কংগ্রেস 4 বার ক্ষমতায় ছিল, আবারও আসতে যাচ্ছে, মানুষের মাঝে যাতে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়, এরই ধারাবাহিকতায় আমার মনে হয় সেটা করেছে। একদম, আমার হাতে সময় থাকলে আমি এই আলোচনাটা আরেকটু দীর্ঘ করতাম। জি, আসতে যাচ্ছে। শেষ কি বললেন? শেষ আমার কাছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসই নির্বাচনে ভালো ফলাফল করতে যাচ্ছে, এবং গত 4 বারের মতো 5ম বার এবারও মনে হচ্ছে। এটা আমার মনে হচ্ছে, কেন জানি, কারণ হচ্ছে যেটা যত শোনা যায় আসলে ইনফ্যাক্ট সেটা হয় না। জি, এটা খুবই দিস ইজ মাই প্রেডিকশন। হ্যাঁ, প্রেডিকশন তো নির্বাচনের ফল দেওয়ার আগে প্রেডিকশনও থাকবে। হাড্ডাহাড্ডি লড়াই হবে। হ্যাঁ, লড়াইটা আমাদের সময় থাকলে আপনি আলাদা দিন হাড্ডাহাড্ডি করতাম। লড়াই হবে হচ্ছে বলে মনে হচ্ছে। আমরা যে বুথ ফেরত জরিপ, বিভিন্ন গণমাধ্যম যেভাবে আমরা যে আভাসগুলো পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে আগে যেভাবে বিজেপি এবং তৃণমূলের যে ব্যবধানটা ছিল, সেটা হয়তো ব্যবধানটা কমে আসবে। একদম, আমার রাতে একটা নিউজ শুরু হয়ে যাবে, কমে আসবে। যেই দলে ক্ষমতা আসুক, ব্যবধানটা খুব অল্প হবে। নিঃসন্দেহে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে। থাকবেন একাত্তরের সঙ্গে।